সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত জানাচ্ছি দাদা। প্রায় 13 বছর পরে আমাদের এই অনুষ্ঠানে এলেন। আপনি জানেন যে 9 বছর এই অনুষ্ঠানটা বন্ধ ছিল, এর আগেও আপনি অনেক দিন আসেননি। যাই হোক, আপনাকে বিশেষভাবে আমরা স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। না মতি ভাই, একদম পরিবর্তিত প্রেক্ষিতে নতুনভাবে আপনার সাথে আজকে এখানে মুখোমুখি হচ্ছি, একেবারে ফ্রন্টলাইনে কেমন আছেন? এটা নির্ভর করে দিনের কোন সময় প্রশ্ন করেন আপনি। সকালে মনে হয় খুব ভালো আছি, দিনের শেষে সূর্য অস্ত যায়, তখন যেন মনটা আবার একটু ম্লান হয়ে আসে, স্তিমিত হয়ে আসে। সেহেতু একটা উত্থান পতনের ভিতরেই তো আছি, সেহেতু তার ভিতরে আশা সঞ্চয় করে আগাতে চাচ্ছি। এটা পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম, যে সেই পরিবর্তন থেকে আমরা কি পেলাম? নির্ভর করে কোন এলাকাতে। বিশেষ করে আপনার এলাকাতে। আমার অর্থনীতির এলাকাতে যদি আপনি বলেন, তাহলে বর্তমান সরকার যখন দায়িত্ব নেয়, তার 3টি বড় বড় কাজ ছিল বলে আমি মনে করি। প্রথম ছিল যে 15-16 বছরের যে অর্থনীতি ছিল, সেটার ভিতরে যেই আপনার উন্নয়নের যে বয়ানটা তৈরি হয়েছিল, উন্নয়নের যে আলেখ্য তৈরি হয়েছিল, তার সত্যতা যাচাই করা একটা বড় বিষয় ছিল। এটা একটা বড়, এবং সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ সেই অর্থে আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে আমরা শ্বেতপত্র রচনা করলাম, যার মাধ্যমে দেশের ভিতরে তৎকালীন সময়ে যে অর্থনৈতিক দুরাচার হয়েছে, যে অর্থনৈতিক অনাচার হয়েছে, সেটার ভিতরে কিভাবে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীরা যুক্ত হয়ে, আমি বলেছিলাম, একটি চোরতন্ত্র স্থাপন করেছিল, এবং কিভাবে আমলা এটা একটা চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে গেল। প্রধান উপদেষ্টা অবশ্য লুটপাটতন্ত্র শব্দটা ব্যবহার করছেন ইদানিংকালে। তো এইটাকে উন্মোচন করা, তো সেইটা আমরা করতে পেরেছি আমি মনে করি প্রথম। কিন্তু সেটার রেজাল্টটা কি? আমি এটাতে আসবো, আমি জানি যে আপনি এই প্রশ্নটা করবেন আমাকে। আর দ্বিতীয় আরেকটা ছিল বিষয়, সেটা হলো যে সেই সময় অর্থনৈতিক পরিস্থিতি খুবই অস্থিতিশীল ছিল। সামষ্টিক অর্থনীতিতে আপনার টাকার মূল্যমান পড়ে যাচ্ছিল, আপনার জিনিসপত্রের দাম বাড়ছিল, মূল্যস্ফীতি হচ্ছিল, আপনার একই রকমভাবে সুদের হার, বিনিয়োগ, এলসি খোলা যাচ্ছে না ইত্যাদি, বিনিয়োগ, একটা কর্মসংস্থান, সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থার ভিতরে ছিল। রেমিটেন্সও কম ছিল, রিজার্ভ পড়ে যাচ্ছিল। সেইটুকু একটা স্থিতিশীল করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো দ্বিতীয়টা যদি আপনি বলেন, তাহলে সেটাতে আংশিক সাফল্য এখন পর্যন্ত আছে, তবে বিশ্বের নতুন পরিস্থিতি এবং এবারের বাজেট যেভাবে আসলো, সেটার প্রেক্ষিতে এটার সম্বন্ধে নতুন শঙ্কা দেখা দিচ্ছে আর কি। আর তৃতীয়টা আরেকটা জায়গা ছিল, সেটা হলো এই সরকার তো ডাইনি বাই বিভিন্ন ধরনের কমিশন, টাস্কফোর্স, কমিটি ইত্যাদি ইত্যাদি বানালো, কিন্তু এইটাকে কেন্দ্র করে যে কোনো কাঠামোগত সংস্কার, কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার অর্থনীতির ক্ষেত্রে, ওই 6 কমিশন নিয়ে যে এই ধরনের ঐক্য সংলাপ ওনাদের হচ্ছে, তার ন্যূনতম তো ওনারা অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে মনোযোগ দিলেন না আর কি। সেহেতু সেই অর্থে এই সরকারের মাধ্যমে আমার অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের কোনো রূপান্তর, সামান্য কিছু হয়তো ব্যাংকিং খাতে, কি হয়তো জ্বালানি খাতে টুকটাক এদিক ওদিক হবে, আর বাদ বাকিটাতে আমি খুব বেশি দেখছি না। সেটার কারণ কি, কেন হলো না? এইটার একটা বড় বিষয় হলো, আমার কাছে মনে হয়েছে যে যাদের হাতে এগুলি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার পরে, তারা এই পুরো প্রত্যাশা আকাঙ্ক্ষার সাথে আত্মিকভাবে এবং পেশাগতভাবে যুক্ত ছিলেন না। সেহেতু ইংরেজিতে যেটাকে বলে ওনারশিপ, ওনারা এটার মালিকানা নেন নাই। ওইটার মালিকানা না নেওয়ার ফলে ওনারা প্রকৃত অর্থে গত 15-17 বছরের যে কাঠামো, যে প্রক্রিয়া, যে পদ্ধতি, যে পরিসংখ্যান, এমনকি যে ব্যক্তিরা ওখানে ছিল তাদের নিয়ে ওনারা সংসার করেছেন। সেহেতু ওই সংসারে, সোনার সংসারে কোনো ভাঙন আসে নাই, যার ফলে পরিবর্তন আসে নাই। সংসারে পরিবর্তন আসে নাই, সংসারে কোনো পরিবর্তন আসে নাই। সেই অর্থে আমি বললে কোনো সংসারে কোনো নতুন সন্তানও আসে নাই, কারণ ওরা পুরোটাই হলো পুরানাতে হয়েছে। এইটাতে আমি মনে করি যে যে ব্যক্তিরা এটা প্রত্যক্ষভাবে দায়িত্বের ভিতরে ছিলেন, আমি বলতে কষ্ট হচ্ছে
কারণ ওনারা সকলেই সম্মানীয় এবং আমার কাছের মানুষ, ওনারা এটাকে মালিকানা নেন নাই এবং এটার জন্য যে পরিশ্রমটা করা দরকার এবং এটাকে যেভাবে ধারণ করা দরকার, ওই যে আপনারা বলেন না যে 5ই আগস্টের চেতনাকে ধারণ করে কি করে না, তো 5ই আগস্টের চেতনাকে ওনারা ধারণ করেন নাই। সেই অর্থে ওনারা অনেকে তো এর ভিতরেও ছিলেন না, সেহেতু এইটা একটা বড় বিষয় বলে আমার কাছে মনে হয়েছে আর কি এটার জন্য। এর ফলে কি দাঁড়াবে তাইলে? এর ফলে যেটা দাঁড়াবে সেটা হলো যে এরপরে যে সরকার দায়িত্ব নিবে তাদের জন্য কোনো পরিষ্কার ভিত্তিভূমি ওনারা রেখে যেতে পারবেন না, ওনারা কোনো পরিষ্কার ভিত্তিভূমি রেখে যেতে পারবেন না। সেহেতু যারা রাজনীতিবিদরা ক্ষমতার জন্য লড়াই করছেন তাদের এখন বড় করে চিন্তা করতে হবে যে ওনারা কী ধরনের নির্বাচনী ইস্তেহার করবেন, ওনারা ক্ষমতা পেলে পরে প্রথম 100 দিনে কি করবেন, ওনারা ক্ষমতা পেলে প্রথম 6 মাসে কি করবেন, এমনকি যে বাজেটটা ওনারা পাচ্ছেন, কারণ এই বাজেট তো এই সরকারের তৈরি, সেইটাকে ওনারা কিভাবে সংশোধন করে বা পরিমার্জন করে ওনারা বছরটা শেষ করবেন, এটা একটা বড় বিষয়। এর সাথে যেটা দাঁড়াবে যে যেহেতু এই সরকারের কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা ছিল না, আমি বলি এই সরকারের তো কোনো ইকোনমিক ম্যানিফেস্টো নাই, যদিও একটা ইকোনমিক ম্যানিফেস্টো কর্মসূচি করার সুযোগ ছিল এবং সেইটা ওনারা করলেন না, যার ফলে বিনিয়োগকেও ব্যাহত হলো। কারণ বিনিয়োগ তো আপনার আজকালের পরিস্থিতি দেখে না, সে একটু মধ্যমেয়াদে বুঝতে চায়, সে বুঝতে চায় যে এই নীতি কাঠামোটা কি। সরকার এত কথা বলে কিন্তু আপনি একটা ডকুমেন্ট দেখা, একটা দলিল দেখায় বলবেন এইটা পড়লে বুঝবেন যে এই সরকার অর্থনীতিতে কি চায়। আমরা তো শুনলাম যে এটা বিনিয়োগ সম্মেলন হলো। হ্যাঁ, বিনিয়োগ সম্মেলন হলো, আপনি ওখানে মানে যারা উদ্যোক্তা ছিলেন আপনি দায়িত্ব নিয়ে ওখানে আপনি তো স্টেজ শো করতে পারেন, এবং বিনিয়োগ সম্মেলন তো আর আমরা প্রথমবার করছি না, দেশে বিদেশে আমরা বহু করে এসেছি, সে তো আমাদের তো অভিজ্ঞতা আছে যে সম্মেলনে কি হয় আর বাস্তবে কি হয়, এটার ভিতরে পার্থক্য। কারণ হলো ওনারা বুঝতে চায় যে নীতি ধারাবাহিকতা থাকবে কিনা, কারণ প্রত্যেকটা বিনিয়োগকর্তা, আমরা ইংরেজিতে বলি এটা কাউন্টডাউন, না রকেট ওঠার আগে কাউন্টডাউন করি না, কারণ এখন তো সরকার কাউন্টডাউনে ঢুকে গেছে, অর্থাৎ আর কটা দিন তার বাকি আছে, এটা ফেব্রুয়ারি বলেন, মার্চ বলেন অথবা ডিসেম্বর বলেন, এখন তো হিসাব হচ্ছে যে আর কয়দিন বাকি আছে। এই কয়দিনের ভিতরে বিনিয়োগকারীরা কোনো ঝুঁকির ভিতরে ঢুকবে না, কারণ আজকে আপনি এটা করবেন, কালকে নীতি বদলে যাবে বা নতুন নীতি আসবে বা সংস্কার হবে, এবং আপনাকে তখন বলবেন এটা আগের সরকারের লোক, তার কি কি শব্দটা ব্যবহার করেন, দোসর না, আবার দোসর বলবেন তখন, তো আরেক সমস্যার ভিতরে পড়ে যাবে। সেই তো এখন সকলেই বিনিয়োগের ক্ষেত্রে সময় নিচ্ছে। আর এটার সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হলো যে বাজেটটা আপনি দিলেন, এই বাজেটটা তো কোনো বিজ্ঞানসম্মত বাজেট হয় নাই, এটা আমরা পরিষ্কারভাবে দেখছি। আপনি যে বিনিয়োগের কথা চিন্তা করা উচিত ততদূর করতে পারলাম না, যেটার ব্যক্তি খাতে সরকারি বিনিয়োগ হওয়ার কথা সেটা পারলাম না, যে রাজস্ব আদায় হওয়ার কথা সেটা পারলাম না, ঘাটতি পূরণের করার জন্য আবার সেই সরকার এখন ঋণ নিতে হচ্ছে, হয় বিদেশ থেকে নয় ভিতর থেকে। এইটার তো যদিও সামান্য বাজেট কমানো হয়েছে কিন্তু আসলে প্রকৃত অর্থে সেইভাবে কমে নাই। তো এইটা একটা দুঃখ লাগে মতি ভাই, যে আসলে যে প্রত্যাশা নিয়ে 8-9 মাস আগে আমরা শুরু করেছিলাম, গলার জোরটা আমার অতখানি নাই এই মুহূর্তে, এইটাই কষ্ট লাগে। অথচ এরকম হওয়ার কথা ছিল না, এরকম একটা কথা ছিল না, কারণ একটা বড় গোষ্ঠী পেশাজীবীরা বর্তমান সরকারকে কিন্তু বিরাট সমর্থন দিয়েছিল, এবং এই যে আমাদের 12 জনের আমাদের কমিটি বিনা পয়সা বিনা পারিশ্রমিকে 3 মাসে সকাল বিকাল রাত্রে পরিশ্রম করে আমরা একটা জিনিস করলাম। আপনি জিজ্ঞেস করলেন কি হলো, কিছু হলো না তো। আপনাকে আমি সাধারণভাবে একটা ব্যাখ্যা করে বলি কীরকম বিব্রতকর পরিস্থিতি। আমরা দেখালাম যে এত প্রবৃদ্ধি হয় নাই, 2-2.5% করে বাড়ায় বাড়ায় বলা হয়েছে। তার মানে হলো আপনার দেশজ আয়ের হিসাবের ভিতরে গরমিল আছে। তাহলে প্রধান উপদেষ্টা মহোদয় এটা বললেন, আপনার 16ই ডিসেম্বরে তার বিজয় দিবসের বক্তৃতা শুনেন, উনি প্রায় 3 মিনিট ধরে আমাদের শ্বেতপত্রের উপরে উনি বক্তৃতা করেছেন এবং ওখানে বলেছেন যে এই তথ্য উপাত্ত ঠিক না, কিন্তু এই তথ্য উপাত্তের ভিত্তিতেই তো উনি বাজেট দিলেন। তাহলে কি আমাকে কিছু লোকজন, আমার তো মানে ওগুলি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এই মিথ্যাকে
মানে পুনর্জন্ম দিলেন কিনা এইটার মাধ্যমে এই দায়িত্ব কে নিবে, এই বিব্রতকর পরিস্থিতি তো সৃষ্টি হয়েছে যে ওনার উপদেষ্টারা ওনাকে এমন বাজেট দেওয়ালেন ওনার মাধ্যমে ক্যাবিনেটে থেকে, যেটা হলো ওই গর্হিত স্ফীত মানে সেইভাবে ভুল তথ্যের ভিত্তিতে আবার বাজেট দিলেন। তাহলে তো আপনার যে কোনো সরকার প্রথমে এসে এই হিসাবের ভিতরে আপনার ঢুকতে হবে। তো এটা একটা বিব্রতকর সিচুয়েশন মানে পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং আমি দেখলাম গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দ্রুততার সাথে সংস্কার করা যায় এরকমের কথা বলা হচ্ছে। 8টি দেখলাম বিশেষ নেওয়া হয়েছে। তার প্রথমটি হলো যে প্রত্যেকটি কি বলে আমাদের পেট্রোল ফিলিং স্টেশনে একটি করে টয়লেট বানানো। তো আকাঙ্ক্ষার মাত্রা যদি এইটা হয় যে টয়লেট বানানো, এবং তাও ব্যক্তি খাতের বিভিন্ন ফিলিং স্টেশনে, যেটা তাদের করার কথা, সরকারের করার খুব বেশি এটার ভিতরে নেই নজরদারি ছাড়া, তাহলে আকাঙ্ক্ষার মাত্রাটা তো আপনি বুঝতে পারছেন। আমাদের চিন্তা ছিল যে আপনি রাজস্ব আয় প্রত্যক্ষ আয়তে যাবেন, কিভাবে আপনি বিদ্যুতের ঘাটতি মেটানোর ক্ষেত্রে বিদ্যুতের আপনি নিরাপত্তা কি করবেন, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে কি করবেন, সরকারি ব্যয় এবং মেগা প্রকল্পেরগুলো বাড়তি যে সমস্ত জিনিস আছে এগুলোকে সুষম করবেন কিভাবে, আপনি এমনকি আপনার প্রশাসনিক ক্ষেত্রে যেই সংস্কারটা দরকার সেটা দেখেন। আমরা বলেছিলাম এই জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে ভাগ করার জন্য, অনেকেই বলেছে, ওনাদের যে কমিটি করেছিল সেটাও বলেছিল, কিন্তু ভালো কাজও যে বেঠিকভাবে করলে আপনি কি অবস্থায় পড়েন তার একটা উদাহরণ এটা। কারণ হলো উনার এই ঠিক কাজটা করার জন্য যে ধরনের আলাপ আলোচনা, লোকজনের সাথে মেশা এবং যারা এটার সাথে অংশীজন আছে তাদের মতামতটাকে নেওয়া, ওই এনবিআরে যারা কাজ করে এবং যেই কমিটি রিপোর্টটা দিয়েছে সেটাকে সৎভাবে বাস্তবায়ন করা, ওনারা তো সেগুলি করেন নাই। এবং ওনারা বারবার যেটা ভুলে যান, ওনাদের কোনো রাজনৈতিক শক্তি নাই জনগণের সমর্থন ছাড়া, এবং এই জনগণের সমর্থন হলো স্বপ্রণোদিত সমর্থন, এবং সেই স্বপ্রণোদিত সমর্থন না থাকলে কিন্তু ওনার আর কোনো নৈতিক বৈধতা থাকবে না, সামাজিক বৈধতা থাকবে না। এবং এরকম একটা সরকার যদি দুর্বল হয়ে যায় নির্বাচনের প্রাককালে, এটা তো যে দেশের জন্য ভালো না। সরকার তো 8-9 মাসের তুলনায় এই মুহূর্তে তার সক্ষমতার ক্ষেত্রে, তার সুনামের ক্ষেত্রে, তার প্রভাবের ক্ষেত্রে আগের চেয়ে তো একটু দুর্বল হয়ে গেছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এবং যারা তার শুভাকাঙ্ক্ষী অনেকেই ছিলেন, আমিও ছিলাম, আমিও আছি তার ভিতরে, তারাও অনেক হতাশা এবং একটু মন খারাপ নিয়ে থাকে আজকাল। কিন্তু একটা পরিবর্তন তো হওয়ার কথা ছিল, যে পরিবর্তন থেকে আপনি যেটা বলছেন যে আপনার সব অনুযোজিত হয়ে নিজের খরচে আপনারা একটা প্রস্তাবনা আপনার ওনার সামনে দিলেন। কি কারণে দিলেন? দেশটাকে ভালোবাসেন বলেই তো। কিন্তু দেশের এই অর্থনীতি এই অবস্থায় উনি নিজে অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও, এবং এটা যেভাবে উনি গ্রহণ করলেন, এটাকে আবার ওই যে কোল্ড স্টোরেজে চলে গেল, এটা নিয়ে এটা একটা হতাশা আছে। এটা আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা নিয়ে দিনে রাত্রে আমরা চিন্তা করি এবং রাত্রে ঘুমও হয় না অনেক সময়। তবে অনেক সময় যেটা আমাদের কাছে মনে হয়, বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং বিশেষ করে বিভিন্ন পদায়নকে দেখে, যে হয়তো কোনো একটি গোষ্ঠী বর্তমান পরিস্থিতিকে পরিচালন করছে। সেই গোষ্ঠীটাই হয়তো কিছু উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আছে, কিছু উপদেষ্টা মণ্ডলীর বাইরে দেশে আছে, কিছু হয়তো দেশের বাইরেও আছে। এই রকম একটি গোষ্ঠী অনেক ক্ষেত্রেই মনে হয় নিয়ন্ত্রকের ভূমিকার ভিতরে থাকে, যেটা হলো তো হয়তো সার্বিক অর্থে বর্তমান অন্তর্বর্তী সরকারের সামগ্রিক স্বার্থের পরিপন্থী হয়ে যায় কিনা। আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই সরকার যে একটা সময়বদ্ধ সরকার, এটা তো ইংরেজিতে টাইম বাউন্ড বলে না, সময়বদ্ধ, আজ হোক কাল হোক নির্বাচনে যেতে হবে, কিন্তু আচরণ দেখে মনে হয় ওনারা যুগ যুগ ধরে এখানে অবস্থান করবেন এরকম একটা মানসিক ভাব নিয়ে, বা বক্তব্যের কথা শুনলে পরে মনে হয় সেহেতু কোনো তাড়া থাকা বা কোনো কিছু মানে আপনাকে মানে বিবেচনা করার মতো আপনাকে রেখে যাওয়া, ইংরেজিতে বলে ফুটপ্রিন্ট, মানে এই সরকার কি পথরেখা রেখে যাবে, পদরেখা রেখে যাবে, অথবা কি তাকে উত্তরাধিকার রেখে যাবে, যে যখন আজ থেকে 4 কি 5 বছর পরে যদি আমরা আলোচনায় বসি আপনার সাথে, আপনি আমাকে থামিয়ে দিয়ে বলবেন না 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 এটা তো
ওই সরকারের আমলে তৈরি হয়েছিল, এই এখন না। মনে রাখার মতো কি জিনিস আমরা পাবো, এইটি আমি দুশ্চিন্তার ভিতরে থাকি। উত্তরাধিকারটা কি হবে? আর মতি ভাই, একটা কথা বলে শেষ করি। আমার এই সরকার তো সঠিক বেঠিকভাবে অনেক বেশি সংস্কারের শব্দটাকে নিয়ে এসছে, এবং যেটা বেশিরভাগই হলো সংসদ, স্থানীয় সরকার, মানে ক্ষমতা কেন্দ্রিক উচ্চ পর্যায়ের বিভিন্ন, যার সাথে মানুষ চট করে নিজেকে সংশ্লিষ্ট করতে পারে না। কিন্তু এই কথাগুলো আপনি শোনার মতো ধৈর্য, এমনকি নির্বাচনের জন্য মানুষের যে চাহিদা, এটা অনেক বেশি প্রভাবিত হবে অর্থনৈতিক পরিস্থিতি কি থাকবে তার উপরে। দেখুন, যখন অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হয়ে যাবে, তখন মানুষ আরও বেশি কিন্তু নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে উঠবে। মাঝে ওই যে রমজানের সময় একটুখানি জিনিসপত্রের দামের ক্ষেত্রে একটু সচ্ছলতা ছিল, তখন লোকে ওই যে 5 বছরের জন্য সরকারটা থাকুক এরকম দাবি দাও সেই সময়ের সাথে উঠেছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, অর্থনৈতিক পরিস্থিতি কোনো কারণে যদি আপনার সংকটাপন্ন হয়, তাহলে কিন্তু আপনার রাজনৈতিক পরিস্থিতি অনেক দ্রুততার সাথে কিন্তু আপনার ভঙ্গুর হয়ে যাবে, এইটা বিপন্ন হয়ে যাবে। আপনি জানেন যে বিশ্ব উপলব্ধিটা আমি মাঝে মধ্যে দেখি না আর কি। আপনি জানেন যে বিশ্ব পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে ছিল এবং আছে। ভবিষ্যৎ কি, আপনি কি দেখছেন? আমি দেখছি যে বিশ্ব আসছে, এটাকে আমরা বলি, ইংরেজিতে বলি ডিসরাপটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ উন্নয়ন হবে বিভিন্ন ধরনের হেঁচকির ভিতর দিয়ে, এটা হতে থাকবে। সে তো আগামী দিনের উন্নয়নের জন্য এই রকম পরিস্থিতিকেই স্বাভাবিক মেনে নিয়ে আমাদের উন্নয়নের পরিকল্পনা করতে হবে। মানে খুব দ্রুত ট্রাম্প সাহেব চলে যাবে, খুব দ্রুত হরমুজ প্রণালী নিরাপদ হয়ে যাবে, গাজা শেষ হয়ে যাবে, বা আফ্রিকাতে আপনার বিভিন্ন ধরনের দামি এই যে আপনার মিনারেলস যেগুলি খোঁজা হয়, সেগুলি খনিজ সম্পদ খোঁজা হবে, এগুলি যাবে না। এবং ভারত চীনের সাথে রেষারেষি থাকবে, পাকিস্তান আমাদের দেশে আসতে চাইবে, এগুলি খুবই সাধারণ একটা বিষয়ের ভিতরে আমাদের জীবনযাপন করতে হবে। সেই ক্ষেত্রে আমার একটা সাধারণ ধারণা, সেটা হলো যে এইগুলোতে খুব বেশি চঞ্চল না হয়ে ধীরস্থিরভাবে একটা মধ্যমেয়াদে কৌশলগত ঐক্যমত দেশের ভিতরে গড়ে তোলা দরকার। অর্থাৎ আপনি নির্বাচনের দিকে যখন যাবেন এবং এইটাকে সামনে নিয়ে এই রকম পরিস্থিতিকে, তখন আপনাকে বলতে হবে যে আপনারা নির্বাচনে যারাই যা নিয়ে প্রতিযোগিতা করেন না কেন, দেশের কতগুলি মৌলিক স্বার্থ আছে। উন্নয়ন একটা, তার এই যে ভূকৌশলগত আপনার নিরাপত্তার বিষয় একটা, আপনার অধিকার, সার্বভৌমত্ব ইত্যাদি বিষয়, আমরা বিশ্ব শান্তির ভিতরে আমাদের সেনাবাহিনী রাখা ইত্যাদি কতগুলো বিষয় আছে, এগুলিতে আমাদের জাতীয় ঐক্যমত্য দরকার। এটা ABCDর উপরে নির্ভর করে এটা হবে না। এই ঐক্যমত্যটা সৃষ্টি করতে পারতো কিন্তু এই বর্তমান সরকার চেষ্টা করতে পারতো। এইটাও আমি একটা বড় মানে সেই অর্থে দেখি যে মানে যদি আপনি ব্যর্থতা নাও বলেন, এটা একটা শূন্যতা রয়ে গেল আর কি। যেহেতু এই জাতীয় ঐক্যমত্য কতগুলি বিষয়ের ভিতরে আমাদের তৈরি করার দরকার, এবং সেটাকে আমরা মধ্যমেয়াদে দাঁড় করান। এবং এইটা যদি না থাকে, তাহলে বিশ্বে আপনি বাজার বলেন, বিনিয়োগ বলেন, বা শান্তি শৃঙ্খলা বলেন, তাতে আমরা খুব নির্ভরযোগ্য মানুষ হিসেবে হবে না। এবং বিশেষ করে আমার প্রতিবেশীর সাথে যে সম্পর্ক এখন চীন এবং ইত্যাদি মিলিয়ে আমরা একটা জটিল পরিস্থিতির ভিতরে যাব। সরকার প্রধান নিজে যেখানে একজন অর্থনীতিবিদ, নিজে যখন একজন ব্যবসায়ী, সামাজিক ব্যবসা যেখানে তিনি চালান, তারপরও নানা ব্যবসার সঙ্গে যুক্ত, তো এরপরেও আজকে ব্যবসা বাণিজ্যের যে চিত্র, যে হাল, সেটা কেন হলো? এটা আপনার বিবেচনায় কি? না, এটা তো মতি ভাই, একদিকে হলো যে আপনি পরিস্থিতির যে মূল্যায়ন করেন, সেই মূল্যায়নটা সঠিকভাবে হয় কিনা। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি পুরনো সরকারের আমলে ফিরে যান, তখন সেইখানে সরকার প্রধান একটা নিজস্ব জগতে বসবাস করতেন, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক ছিল না। ওনার যে সমস্ত তোষামতকারীরা যেভাবে বলতো, এবং উনি ওগুলি বিশ্বাস করতে পছন্দ করতেন। আমাদের তো বিশ্বাস করতে ইচ্ছা করে যে বর্তমান সরকার প্রধান তো ওই ধরনের তোষামতকারীদের দ্বারা পরিবেষ্টিত না, কিন্তু উনি অপরদিকে যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন যাদের মাধ্যমে, সেটা তো আবার যে দেশ এবং জাতির বর্তমান প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ যথেষ্ট পরিমাণে হচ্ছে না।
যত বাগাড়ম্বর করা হয় তার সামান্যতম তো পরিবর্তন বাস্তবায়নের দিকে আমরা অতভাবে দেখি না। এবং যেটা আরও দেখি না এটা যে একটি ওই সময়বদ্ধ একটি সরকার যেটা চলে যেতে হবে আর কয়েকদিনের ভিতরে, তার আচরণের সাথে এই সরকারের সেই আচরণের সাথে আমি খুব বেশি মিলাতে পারি না। এবং এটার সাথে যখন আপনার অন্য ধরনের বক্তব্য আসে, বিভিন্ন ধরনের, এখন তো বিভিন্ন ধরনের প্রচার সত্য মিথ্যা মিলিয়ে চারপাশে হচ্ছে, এমনকি আপনি লক্ষ্য করে দেখেন যে আগে আমরা সরকারকে বা সরকারের আগে আমলাদের ধরে সমালোচনা হতো, তারপরে আমলাদের ছেড়ে এখন সরকারকে দিয়ে হচ্ছে, এমনকি ব্যক্তি উপদেষ্টাদের নিয়ে হচ্ছে, তাদের বিভিন্ন রকমের আচরণ এবং রাজনৈতিক তাদের অভিপ্রায় নিয়ে। আর কোনো ক্ষেত্রে এখন সরকার প্রধান নিয়েও অনেকে আলোচনা করেন দেখি আমি বিভিন্নভাবে, এবং খুবই দুঃখজনক আলোচনা হয়। সেটা হলো যে অভিযোগ ওঠে যে সরকার প্রধানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক সুবিধা নিচ্ছে, এইরকম একটা অভিযোগ ওঠে এবং একাধিক বিভিন্ন ধরনের উদাহরণ হিসেবে বলা হয়। এই ব্যাপারে আমার কাছে যেটা মনে হয়, আমার যেটা মনে রাখতে হবে, আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনের ক্ষেত্রে আমার সরকার প্রধানের নৈতিক অবস্থান যেন দুর্বল না হয়। ওনার নৈতিক অবস্থান যদি দুর্বল হয় তাহলে আমরা যেটা করতে চাই নির্বাচন, সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে সমস্যা হবে। দুটো জিনিস আমি বলি, সরকার প্রধানের নৈতিক অবস্থান আর সেনাবাহিনীর ভূমিকা, এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের দুজনের ভিতরে সহযোগিতা। কিন্তু সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এরকম ধরনের সরকার প্রধান নিয়ে এবং ওনার মতো একজন পূজনীয় ব্যক্তিকে নিয়ে হওয়াটা খুবই দুঃখজনক। তো আমার যেটা আকাঙ্ক্ষা সেটা হলো যে এই সমস্ত আলাপ আলোচনাকে একটা গণতান্ত্রিক পরিবেশে যেটা হয় সেটা হলো আপনি গ্রাহ্য করে ব্যাখ্যা দেন, এটা যে সত্য না এটাকে আপনি তখন বলতে হয়। না বললে পরে লোকের মনে হবে যে এটার ভিতরে যে কোনো স্বার্থের সংঘাত হচ্ছে কিনা আমার সর্বোচ্চ ব্যক্তিকে নিয়ে। সেহেতু আমার প্রত্যাশাটা হলো যে ইউনুস সেন্টারের পক্ষ থেকে, আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব না, ইউনুস সেন্টারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া উচিত যে সমস্ত এবং যার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সামাজিক ব্যবসাগুলো আছে যে তারা কোনো ধরনের অন্যায় কাজ করেনি অথবা নীতির ক্ষেত্রে কোনো বরখেলাপ হয়নি এবং কোনো ধরনের স্বার্থের সংঘাত হয়নি। আমি এটাকে শুধুমাত্র গ্রামীণের ব্র্যান্ড নেমের ব্যাপার হিসেবে দেখছি না, আমি আমার গণতান্ত্রিক উত্তরণের সাথে মিলিয়ে দেখতে চাচ্ছি। কারণ আমার প্রধান উপদেষ্টাকে শক্তিশালী থাকতে হবে, আমার নৈতিক অবস্থানের উপরে থাকতে হবে। এটা নির্বাচিত সরকার না। তাহলে নির্বাচিত সরকার যদি না হয় তাহলে তার নৈতিক অবস্থানটাই হলো তার বৈধতা, এবং সেই নৈতিক অবস্থানকে আমরা একটি ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে সৃষ্টি করেছি এবং এটাকে অব্যাহত রাখাটাই আমাদের একটা নৈতিক অবস্থানের সাথে যুক্ততা। এই জন্যই সরকার বা সংশ্লিষ্ট মানুষদের যে কোনো ধরনের অপকর্ম বা বরখেলাপ আমাদের পীড়িত করে। এটা পীড়িত করে, একটা তো আছে যে আস্থা রেখেছি, আস্থার ব্যাঘাত ঘটল, কিন্তু আমার তার চেয়েও বেশি দুশ্চিন্তা হয় যে আমরা যে গণতান্ত্রিক উত্তরণটা করব এইটা করার জন্য তারা যথেষ্ট যোগ্যতা রাখে কিনা। কারণ ঘুরে ফিরে মতি ভাই দুটো প্রশ্ন ফিরে আসবে। একটা প্রশ্ন ফিরে আসবে, এই সরকার কতখানি নিরপেক্ষ। যদি নিরপেক্ষ না হয় তাহলে সে একটি সুষ্ঠু নির্বাচন করবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করবে, অন্তর্ভুক্তি বলতে যাই বুঝেন না কেন, এবং সে কারোর প্রতি পক্ষপাত করবে না, কোনো আতাতের নির্বাচন হবে না, কোনো আপনার সিট ভাগাভাগির নির্বাচন হবে না। একটা এইরকম একটা নিরপেক্ষতা আছে কি না এইটা একটা বড় বিষয়। এটা শেষ দিন পর্যন্ত থাকবে, এই প্রশ্ন উঠবে, বাম ডান সবসময় এটা। তো এইটাতে আমার সর্বদা পরিষ্কার থাকতে হবে। এইটার অংশ হিসেবেও আমার আগের প্রশ্নের উত্তরও এটার সাথে যুক্ত। আর দ্বিতীয় যেটা আসবে সেটা হলো যে যদি নিয়ত ঠিক থাকে, যদি করার ইচ্ছাও থাকে, নিরপেক্ষও যদি থাকে, কিন্তু সেটা কি বাস্তবে তারা প্রতিফলিত করতে পারবে কিনা, সেটা করার মতো সক্ষমতা তারা আছে কিনা, সেটা করার জন্য সক্ষমতার জন্য যে আইন শৃঙ্খলা মানে আপনার আইন রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং স্থানীয় পর্যায়ে মানুষের সমর্থন, অন্যান্য দলের ইতিবাচক মনোভাব এবং
সেনাবাহিনীর ভূমিকা। এই কারণ সেনাবাহিনী ব্যতিরিকে মাঠ পর্যায়ে সুষ্ঠু নির্বাচন করা বর্তমান সরকারের বর্তমান পরিস্থিতিতে সম্ভব না। তার আনসার, ভিডিপি, বিজেপি বা র্যাব ইত্যাদি আপনি যাই বলেন না কেন, তাহলে সেই ক্ষেত্রে সক্ষমতা, এই দুটি বিষয়, সরকারের নিরপেক্ষতা এবং সরকারের সক্ষমতা, এই দুটি বিষয় আমার ঘুরে ঘুরে আসবে। সেহেতু আপনার আজকে সন্ধ্যায় যে আমি আলোচনা করছি, আমি প্রত্যেকটা বিষয়কে ওই দুটি প্রশ্নের সাথে যুক্ত করে দেখতে চাচ্ছি। আপনি যদি প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান সম্বন্ধে যদি কোনো প্রশ্ন তোলেন, তাহলে আমি দেখি তার নিরপেক্ষতা নষ্ট হলো কিনা, তার কার্যকারিতা দুর্বল হলো কিনা। আপনি যদি বলেন যে যেই ধরনের অর্থনৈতিক পরিস্থিতি হচ্ছে, এইটার ফলে কি ওনার নিরপেক্ষতার ক্ষেত্রে চাপ সৃষ্টি হচ্ছে কিনা, সুবিধা দিতে হচ্ছে কিনা, অথবা উনি কার্যকরভাবে থাকতে পারবেন কিনা যদি জিনিসপত্রের দাম ঠিক না থাকে, বিনিয়োগ না থাকে, কর্মসংস্থান না থাকে, ইত্যাদি ইত্যাদি, সামাজিক সুরক্ষার ভাতা বিতরণ যদি ঠিক মতো না হয় এবং যদি বিদেশ থেকে টাকা না আসে ঠিক মতো। সেহেতু আমি সবসময় আমার দৃষ্টিতে এই দুটো প্রশ্নকে আমি এইটা লিটমাস টেস্ট হিসেবে দেখি, মানে এটি আমার চূড়ান্ত মানে পরীক্ষার জিনিস। যে কোনো ঘটনা যখনই ঘটে ঢাকাতে, আমি সকালবেলা আমি তখন চিন্তা করি যে এইটা কি সরকারি নিরপেক্ষতার উপরে কোনো প্রভাব ফেললো, বা এটাতে কি তার নিরপেক্ষতা আরও বেশি প্রশ্নবিদ্ধ হলো কি না। আর দ্বিতীয়ত, এই কাজটার ভিতর দিয়ে সরকার কি তার ভালো নির্বাচন করার ক্ষমতা আরও বাড়াতে পারলো, নাকি সে একটু দুর্বল হয়ে গেল। এই দুটো প্রশ্ন। এই ইমেজ নিয়ে সরকার কি এটা ভালো নির্বাচন করতে পারবে? সরকার তো দ্রুততার সাথে তার ভাবমূর্তিতে ক্ষয় হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের দুর্ভাগ্য যে এটা অনেক ক্ষেত্রেই প্রধান ব্যক্তির কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই জন্যই বললাম ব্যাখ্যার দরকার আছে ওনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। যত ধরনের মনের ভিতরে যদি কারুর মনে সংশয় থাকে, সেগুলি দূর করা উচিত, এগুলোকে অবজ্ঞা করা উচিত না, কারণ এই সমস্ত থেকেই কিন্তু সৃষ্টি হয়। আমরা সেই ৭২ সাল থেকে এই ঘটনাবলী কিভাবে হয়, মানুষের মনে গুজব কিভাবে ছড়ায় সত্য মিথ্যা মিলিয়ে, সেগুলো তো আমরা দেখেছি। সেহেতু এইগুলোকে অস্বীকার করা উচিত না। আমার অহমিকাবোধ বা আমাদের আত্মশ্লাঘা যেন এগুলোকে আমার অবজ্ঞা না করে এটার ব্যাপারে। তো সেই ক্ষেত্রে সরকার যদি আগামী দিনে এমন কিছু পদক্ষেপ না নেয় যেটার ফলে তার উপদেষ্টা মণ্ডলীর কার্যকারিতার কথা যদি বলেন সেইটা, তাকে নাগরিক সমাজের সাথে তাদের যুক্ততার কথা যদি বলেন সেইটা, আপনি সাধারণভাবে দেশে এবং বিদেশের যে রাজনৈতিক শক্তিরা আছে তাদের সাথে তার বোঝাপড়া, বিদেশিরা এর মধ্যে অনেক বেশি আগের চেয়ে সংশয়বাদী হয়ে গেছে, সেটা দেখেছেন। জাতিসংঘ তো ইতিমধ্যে আপনার আওয়ামী লীগকে বাতিল করার ক্ষেত্রে একটা মতামত দিয়েছে। তো এই শক্তিগুলো নিয়ে যদি না দাঁড়ায়, তাহলে তার পক্ষে নির্বাচন একা করা জটিল হবে। সেহেতু আপনার নাগরিক সমাজের সাথে, ব্যবসায়ী গোষ্ঠীর সাথে, আপনার রাজনৈতিক শক্তির সাথে, মিডিয়ার সাথে, এবং সর্বশেষ সেনাবাহিনীর সাথে এবং উন্নয়ন সহযোগীদের সাথে, এদের সাথে একটা আপনার সামগ্রিকতায় একটা বোঝাপড়া লাগবে। এই বোঝাপড়াটা যদি না থাকে, তাহলে একটা অরাজনৈতিক সরকার, অনির্বাচিত সরকারের পক্ষে এইরকম দুরূহ একটা জাতীয় দায়িত্ব পালন করা কষ্ট হবে। যেহেতু আমি বলছি, ওই যে দুটো প্রশ্ন বারবার বলছি, সরকার কি নিরপেক্ষ, সরকার কি ক্ষমতা রাখে, এই নিরপেক্ষতা এবং ক্ষমতাকে শক্তিশালী করতে হলে একটা নতুন উদ্যোগে জাতীয় ঐক্যমত্য লাগবে। এইটা ওই ঐক্যমত্য কমিশনের ব্যাপার না, এটা ভিন্ন জিনিস। সরকার নিরপেক্ষ কিনা এই প্রশ্ন বারবার, এই আশঙ্কা আপনার মধ্যে আছে, এটা কেন? না, এটা তো সরকারের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নতা আসবে। এটার একটা বড় কারণ হলো সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী ঘটছে, তাতে তার প্রতিক্রিয়া একটু সময় নিয়ে করছে এবং যথাসময়ে করছে না প্রতিক্রিয়া, ১ নম্বর। ২ নম্বর হলো বিভিন্ন জিনিসকে মনে হয় পরোক্ষভাবে উৎসাহিত করে, সেটাও মনে হয় যেটার ভিতরে জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমাদের সমস্যা হয় বলে মনে হয়। এবং সবচেয়ে বড় হলো সরকারের বিভিন্ন ধরনের পদায়ন, তার উপদেষ্টা মণ্ডলী থেকে আরম্ভ করে বিভিন্ন উচ্চ পদে যাদের করছেন, বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এমন দেখতে পাচ্ছি যে সরকারের ভিতরের লোকেরা সরকারের থেকে রাজনীতি করছে। সে এই বিষয়গুলো আপনার তো সম্বন্ধে সাধারণ মানুষের মনে সংশয় হতে হবে। এটা শেক্সপিয়ারের কথা আছে না,
যে সিজারের স্ত্রীকে সবসময় সব ধরনের দুর্নামের ঊর্ধ্বে থাকতে হয়। যে শুধু আপনি যদি সিজারের স্ত্রী হন, অর্থাৎ আপনি যদি রাজার স্ত্রী হন, তাহলে আপনার সতীত্ব সম্বন্ধে যেন সমাজে কেউ প্রশ্ন তুলতে না পারে, এটা আপনার সবচেয়ে বেশি মনোযোগের ভিতরে রাখতে হবে। এই কথাটাই আমি আপনাকে মনে করানোর জন্য ওইটা বলছি। নিরপেক্ষতা আছে কি না আছে এটা বড় কথা না, লোকে ওটাকে আপনার গ্রহণ করে কি না ওইটাই মনের কথা। আপনি তো জানেন রাজনীতি হলো পারসেপশন, মানুষের মনের ভিতরে যদি ওটা থাকে ওইটাই হলো আসল জিনিস। মানুষ কি মনে করে যে আপনি কি 8-9 মাসের আগের চেয়ে এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ কিনা, অনেক বেশি নিরপেক্ষ কিনা, আপনি অনেক বেশি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে যে প্রত্যাশা এবং আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রক্ষা করার ব্যাপারে আপনি ওয়াদাকে রক্ষা করছেন কিনা। ঢালাও মামলা নিয়ে আপনি কদিন আগে কথা বলেছেন, আপনার মূল্যায়নটা কি আসলে কেন এই মামলা হলো আর এর পরিণতি কি? এবং যদিও আপনি আগে বলেছেন আবার আমাদের না, মামলার ব্যাপারে তো সাধারণ আমি মনে করি যে যারা যারা অনাচার, দুরাচার, দুর্নীতির সাথে যুক্ত তাদের বিচার হতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘটনাক্রমে তারা তো হয়তো হত্যা করে নাই, আপনি দিলেন তো হত্যা মামলা, এবং যেটা প্রত্যেকটা মামলাই আপনার টিকবে না। আপনি যদি কোনো কারণে কোনো দিন যদি একটু সুবিচারের মতো পরিস্থিতি হয় তাহলে আপনি টিকবে না। সেহেতু আপনি তো আমার অপকার করলেন এগুলির মাধ্যমে, এবং তারপরে দেখেন আপনি এরপরে সরকারের পক্ষ থেকে বলা হলো যে এরকম মামলা হবে না, তারপরেও হচ্ছে। তারপরে আপনি বললেন যে এগুলোকে কাউকে ধরা হবে না যতক্ষণ পর্যন্ত না প্রাথমিক তদন্তে নিশ্চিত না হওয়া যায়, সেটাও করতে পারছেন না। এই যে আপনাকে আমি বলছি, আপনি তো প্রথম প্রশ্নটা নিয়ে আমার সাথে কথা বললেন নিরপেক্ষতা, আমি আপনাকে দ্বিতীয় প্রশ্নে নিয়ে যাচ্ছি সক্ষমতা। অর্থাৎ সরকার যে সিদ্ধান্তগুলো করে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য সে সক্ষমতা দেখাতে পারছে না। তো সে যেই সিদ্ধান্তগুলো দিচ্ছে সেগুলো হয় দেরি করে দিচ্ছে অথবা প্রাক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই, এবং তারপরে যেটা করছে এই যে শেষ আপনি যে তথাকথিত মব কালচার বা ভায়োলেন্স যাই বলেন না, মব জাস্টিস, দেখেন এমনকি প্রধান আপনার সেনাবাহিনীর থেকেও বলা হলো সেদিন যেটা হবে না, তারপরেও তো হচ্ছে। অর্থাৎ দেশের ভিতরে আপনার একটা কার্যকরী সরকারের যে সমস্ত অনুষঙ্গ বা যে সমস্ত প্রকাশ থাকে তার ভিতরে নাগরিক নিরাপত্তা হলো 1 নম্বরে। আপনি যদি বলেন নাগরিককে আপনি সুরক্ষা আপনি উন্নয়ন দিবেন ইত্যাদি, এগুলো অনেক শিক্ষা দিবেন, স্বাস্থ্য, এগুলো পরে। আপনি সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি, অধিকারের বিষয়টি 1 নম্বরে। সেই জন্য আপনি যদি আমাকে বলেন বিচারের কথা, সংস্কারের কথা, নির্বাচনের কথা, আর আমি আপনাকে মনে করিয়ে দিব অধিকারের কথা, নিরাপত্তার কথা, সুরক্ষার কথা। কারণ অধিকার, নিরাপত্তা, সুরক্ষা না দিলে আমি কি সংস্কার করব, আর কি নির্বাচন করব, আর কি ধরনের বিচার হবে? আপনি কি যদি মানে নৈতিক অধিকারকে অবজ্ঞা করে বিচার করেন সেটা গ্রহণযোগ্য হবে না। আমাকে সুরক্ষা না দিয়ে নির্বাচনে নিয়ে যান সেটাও আপনার হবে না। আপনার একই রকমভাবে যদি আপনি সংস্কারের কথা বলেন সেটা সর্বজনীনভাবে সবার জন্য গ্রহণযোগ্য যদি না হয় তাহলে হবে না। সেহেতু আপনি আজকে সন্ধ্যায় আমি আপনাকে বলতে চাই, সবাই আমরা 3টে বিষয় নিয়ে খুবই ব্যস্ত থাকি, সুরক্ষা, আমরা মানে সংস্কার, বিচার, নির্বাচন। আর আমি আপনাকে বলি নিরাপত্তা, সুরক্ষা, অধিকার, এইগুলো যদি আপনি ঠিক না রাখতে পারেন, একটা রাষ্ট্রের মৌলিক কর্তব্যের প্রাথমিক কর্তব্য হলো প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা এবং অধিকার দিতে হবে। ওই যে ব্যবসা বাণিজ্য যে করে তার থেকে যে চাঁদা নেয়, এখনও যে চাকরি বাকরির ক্ষেত্রে যে দুর্নীতি হয়, এখনও যেভাবে বালুমহল থেকে আরম্ভ করে ইজারা পর্যন্ত ঘটনাবলী ঘটে, এখনও চাকরি দেওয়ার ক্ষেত্রে, পদায়নের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, এইগুলো আমার অধিকারকে নষ্ট করছে। আপনি যদি বলেন যে সংস্কার করে এগুলোকে ঠিক করে ফেলবো, 8-9 মাস তো হয়ে গেল, আপনি তো সেই ধরনের কমাতে পেরেছেন, এটা হবে না। এবং সম্প্রতি যেটা হয়েছে আমাদের খুব বিব্রতকর অবস্থা হয়েছে যে আপনার সুইস ব্যাংকে টাকা 33 গুণ বেড়ে গেল। আরে খুবই তো একটা বিব্রতকর অবস্থা। আমাদের জিজ্ঞেস করে আপনারা বলেছেন 16 বিলিয়ন করে গেছে, কিন্তু দেখেন কত বেড়ে গেছে ইত্যাদি, ওগুলো গেল, তাহলে এখনও কি টাকা যাচ্ছে?
তো আমরা বলছি আচ্ছা হিসাব টিসাব কীভাবে করেছে এগুলি একটু বুঝি, তুলনীয় হিসাব কিনা। হ্যাঁ, আবার হলো যে দুবাই আর আপনার ইংল্যান্ড আমেরিকা থেকে টাকা সব এসে এখানে জমা হলো কিনা, আর টাকা যাওয়াও কি অব্যাহত আছে কিনা। কারণ এখন কি দুর্নীতি কমেছে? এই পরিমাপ তো আপনাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কাছে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, কিন্তু মানে আপনার দুর্নীতির তো দুটো মাত্রা আছে। একটা তো হলো বড় দুর্নীতি, মেগা দুর্নীতি, মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, এটা হলো এক জিনিস। সেটা হয়তো কোনো ক্ষেত্রে কিছুটা কম থাকতেও পারে, কারণ এখন বিনিয়োগও কম হচ্ছে, অন্য টাকা ইত্যাদি আগের চেয়ে হয়তো দেখভাল বা আমরা নজরদারি আগের চেয়ে একটু ভালো করি। কিন্তু আপনি ছোট দুর্নীতি, প্রাত্যহিক জীবনে মানুষের সাথে যেটা, এটা আপনি স্কুল কলেজ থেকে আরম্ভ করে স্বাস্থ্যসেবা থেকে আপনার পুলিশের সেবা পাওয়া থেকে আরম্ভ করে আপনার পরিবহন থেকে আরম্ভ করে অন্যান্য আপনি বিভিন্ন জায়গায় বাজার ইত্যাদির ক্ষেত্রে, সেইটা যে খুব মানুষের জীবনে তারা করছে অনুভব, সেটা তো না। এইটা তো মাত্র এই সরকারের আমলেই তো আমরা সার্ভে করে বেরোলো যে অন্তত ন্যূনতম 35% মানুষকে ঘুষ দিতে হচ্ছে সেবা পাওয়ার জন্য এবং ইত্যাদির ক্ষেত্রে। সে তো ওই ক্ষেত্রে যে আমরা বিরাট বৈপ্লবিক রূপান্তর করে ফেলেছি তা তো না, কিন্তু ওই রূপান্তরটা করা আরও অসম্ভব হবে যদি আপনি মানুষকে নিরাপত্তা না দেন। সে যদি কথা বলতে ভয় পায়, আপনি যদি তার অধিকারকে আপনি ঠিক মতো না দেন, যে এইটা তার অধিকারের ভিতরে পড়ে, যে সরকারি সেবা পাওয়ার ভিতরে এবং ধরেন সামাজিক সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে, তাহলে তো আপনার তো হলো না। আর আপনি যদি নিরাপত্তা, অধিকার এবং সুরক্ষা যদি না দেন, আমি আপনাকে বারবার বলছি যে একটা রাষ্ট্রের একটা সরকারের ন্যূনতম কর্তব্য, হ্যাঁ, ওটা কি বলে, খেতে না দেন মানে সামলান, তো চুরি সামলান। তো সেই জায়গাটাতে চলে আসতেছে। আপনি মানে তাকে যদি আর্থিকভাবে আপনি নাও একটা কর্মসংস্থান নাও দিতে পারেন, কিন্তু তাকে যেটুকু দেন সেটুকুতে তাকে ঘুষ দুর্নীতির ভিতরে রাখার। এবং এখন যে ঘুষ দুর্নীতির সমস্যাটা হলো কি, আগে তো একটা কাঠামো ছিল, আমি জানতাম আপনার কাছে গেলে আপনাকে কিছু খুশি করতে পারলে আপনি একটা ব্যবস্থা করে দেবেন। এখন তো অনেকে বলছে যে কাকে যে খুশি করবে সেটা বুঝে উঠতে পারছে না। সেটা হলো সে পাওয়ার হাউস অনেক জায়গায়। হ্যাঁ, এখন এইটা আরেক সমস্যা হয়ে গেছে। এবং আগের যেটা সমস্যা সুবিধা ছিল সেটা হলো যে যারা নিতেন তারা পরিশীলিতভাবে একটা কাঠামো দাঁড় করে ফেলেছিলেন। এখন যেটা হয়, কথার বাচনভঙ্গি এবং প্রকাশে ওটার ভিতরে খুবই একটু কদর্য হয়ে যায় জিনিসটাকে, তখন আবার একটু নিজেরই অস্বস্তি লাগে যে আমি এরকম একটা জিনিসের অংশ কি হয়ে যায়। মানে নাগরিকদের কাছ থেকে যেটা শুনছি সেটার ভিতরে, সেহেতু সরকারের এই ক্ষেত্রে ভাবমূর্তির ক্ষেত্রে, জনমানুষের জীবনের চলার ক্ষেত্রে তার যে অসুবিধাগুলো হচ্ছে, এইগুলোকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, আপনি দেখেন কতগুলি সাধারণ সিদ্ধান্ত না, ঢাকা শহরে বাস পরিবহনকে ঠিক করার জন্য কত ধরনের সিদ্ধান্ত হয়েছে না, রং বদল হবে, এই কি বলে বাতি জ্বলবে ইত্যাদি হবে। আমরা তো কিছু পরিবর্তনশীল, মানে আপনাকে তো দৃশ্যমান উন্নয়নের কতগুলো জায়গাতে আসবে। তাহলে আমরা বলতে পারতাম ওই সরকারের আমলে বাসগুলোকে কিন্তু ভাঙা বাসগুলোকে সরিয়েছে, রঙগুলোকে করেছে, রুট করেছিল লাল নীল সবুজ, এগুলোকে চালু হয়েছে ইত্যাদি, একটা কোম্পানি হয়েছে। এটা হলো না কেন? আপনি একটা সাধারণ উদাহরণ হিসেবে আপনাকে আমি বললাম যে ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাকে ঠিক করার ক্ষেত্রে আমরা এটা তো সেভাবে, তো কোন জায়গাতে সমস্যার ভিতরে, উপরন্তু যেই সমস্যা না তাকে আপনি সমস্যা বানালেন। আপনি এখন কি চ্যানেল বানাবেন, না সুড়ঙ্গ করবেন, নাকি টানেল করবেন, নাকি আপনি কি বলে আর করিডোর করবেন, এই বিতর্কে ঢুকায় দিলেন আমাকে। হ্যাঁ, যে মানে যেগুলি যা ছিল না তাও আপনি বানায় দিলেন। আপনি এই মুহূর্তে, গত সরকার একটা ডিপি কোম্পানির সাথে চিটাগং পোর্ট দিবে বলেছিল, তারা ওটাকে অসমাপ্ত রেখে গেছে। আপনার এটার ভিতর ঢোকার দরকার কি? এটা একটা স্থগিত অবস্থার ভিতরে রয়েছে, নতুন সরকার আসবে, সে গত সরকারের সাথে যে কোম্পানির যে চুক্তি হয়েছে এগুলিকে দেখবে, তারা ভালো না মন্দ তারা দেখবে ইত্যাদি। আপনার এর ভিতরে ঢোকার দরকার কি? আমি বলতে চাচ্ছি আপনার যেটুকু মানে গুডউইল, আপনার যেটুকু সামাজিক পুঁজি, আপনার যেটুকু সুনাম আছে, সেইটাকে আপনি কোথায় খরচ করবেন, এটা তো একটা কৌশলগত বিষয়।
আমার কাছে হলো যে আমার সমস্ত কিছু আমি দিব ওই দুইটি প্রশ্নে, সরকার নিরপেক্ষতাকে প্রদর্শন করার জন্য এবং সরকারের কার্যকারিতা দেখানোর জন্য, যে তুমি আমাকে যেই জন্য এনেছো আমি সেটাকে নিয়েছি এবং আমি তোমাকে এটা দিব, এই দুটো জায়গায়। তো এই সুড়ঙ্গ বানাবেন না টানেল বানাবেন এইগুলি করে, ওই চিটাগং পোর্ট এগুলি করে অযথা কেন সমস্যার সৃষ্টি করছেন? আপনি আসল কাজে মনোযোগ দেন, যে মনোযোগ হলো একটা গণতান্ত্রিক উত্তরণ সুষ্ঠুভাবে যাতে লোকের স্মৃতিতে থাকে। এরকম একটা সরকার ছিল, যে সরকারকে আমরা সবাই মিলে অভ্যুত্থান করে নিয়ে এসেছিলাম এবং যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম তার অন্তত ন্যূনতম এবং মৌলিক বিষয়গুলো ওনারা করে গেছেন। সেটা একটি গণতান্ত্রিক উত্তরণ, একটি নির্বাচন, এবং এইটাকে করার ক্ষেত্রে সামাজিক সুরক্ষা দেওয়া, সংস্কার করতে পারলেন, বিচার করলেন, এগুলি যদি পারেন খুব ভালো কথা। দাদা, আপনি জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। এই যুদ্ধের পটভূমিতে বাংলাদেশের অর্থনীতির সামনে, বাংলাদেশের অর্থনীতিতে কি চ্যালেঞ্জ দেখছেন আপনি? না, বাংলাদেশের অর্থনীতিতে আসলে চ্যালেঞ্জটা আন্তর্জাতিকভাবে বুঝতে হলে আপনার ইসরায়েল ইরান আক্রমণের আগে বুঝতে হবে যে ট্রাম্প সাহেবের যে ধরনের শুল্ক উনি আরোপ করেছেন সেগুলির থেকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর কি। এবং এটা বিভিন্ন কারণে এটার, এবং যত সরকার যদি, ওই যে আবার বলি, সরকার যদি দুর্বল হয় তাহলে এই সমস্ত বিষয় তার পক্ষে ব্যবস্থা করা দেশের স্বার্থে কষ্টকর হবে। সেহেতু তেলের দাম বাড়বে, দীর্ঘমেয়াদে আমাদের জ্বালানি নিরাপত্তার বিষয়, যে আমি আপনাকে একটু আগে বললাম যে কতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্য রাখতে হবে, যেটা সরকারের বদলের সাথে এটার সাথে যুক্ত না। জ্বালানি নিরাপত্তা তার ভিতরে একটা, আরেকটা তো আপনার হলো যে আমার রপ্তানির ক্ষেত্রে এটা হলো আরেকটা, এইটার সাথে হবে রেমিটেন্স, কারণ এই সমস্ত দেশে থেকে আমার লোকজন মানে আসা যাওয়া ইত্যাদির বিষয় রয়েছে, রেমিটেন্স আয়, যেহেতু অনেকগুলো বিষয় এটার সাথে যুক্ত। এবং বাংলাদেশের 1-1.5 কোটি মানুষ বিদেশে থাকে, এই রকম একটা সময় তাদের প্রত্যেকের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং এইটার সাথে যুক্ত হয়ে আগামী দিনে শান্তি রক্ষাতে আমাদের ভূমিকা কি দাঁড়াবে, যেহেতু আমাদের শান্তিরক্ষা বাহিনী আছে, এটাও একটা বিষয়ের। আপনি দেখেন না, খুবই আমার মানে শেষ করার জন্য, একটা যে কোনো দেশে এরকম একটা ঘটনা হলে আপনি সর্বপক্ষীয়, সর্বদলীয় বলি নাই, সর্বপক্ষীয় আলোচনা হয়। এরকম একটা জিনিসকে মোকাবেলা করার ক্ষেত্রে দেশ হিসেবে আমরা কিভাবে করব, বিশেষ করে একটি অনির্বাচিত সরকারের জন্য তারা কিভাবে, একটা তো সর্বপক্ষীয় সর্বদলীয় আলোচনা হলো না, দেশের এইরকম একটি সংকটের সামনে, আন্তর্জাতিক সংকটে আমি কিভাবে ভূমিকা রাখব। আমি সাধারণ উদাহরণ দিই, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হলো, এখানে কি আমি বলবো যে আমি এটাকে নিন্দা করি, নাকি আমি বলবো আমি শঙ্কিত, নাকি আমি বলবো আমি চিন্তিত? মানে আপনি শব্দের ব্যবহার তো করবেন। তো ওই মনোভাবটা ঠিক করার জন্য, স্বল্প মেয়াদে দীর্ঘমেয়াদে করার জন্য আপনি তো কোনো আলাপ আলোচনা করলেন না, কারোর সাথে তো কোনো আলোচনা নেই। উপরন্তু হলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি জটিল অবস্থার ভিতরে আছে, আমি নরম করে কথাটা বললাম, এবং তারা কোনো ধরনের ভূমিকা সেই অর্থে পালন করছে না, আমরা দেখতে পাচ্ছি, ব্যক্তি বিশেষ করছে। সেই জন্যই আমি বলছি, এই সরকারের কাছ থেকে যেইভাবে জনমানুষ তাদের নিয়ে এসছে, তারা কিন্তু জনমানুষের কাছে এখন সেইভাবে আর পৌঁছানোর আকাঙ্ক্ষা চেষ্টা সেভাবে করে না। আমি আপনাকে বলতেছি, আপনি এই যে দেশের আপনি যে আন্তর্জাতিক পরিস্থিতি তুললেন, আমি আপনার এই সন্ধ্যায় আমি বলতেছি, উচিত ছিল প্রধান উপদেষ্টার একটা সভা ডাকা, এবং সমস্ত রাজনীতিবিদ এবং পেশাজীবী ইত্যাদি মিলিয়ে ব্যবসায়ীদের নিয়ে ওনার একটা পরামর্শ করা উচিত ছিল যে কিসের ভিত্তিতে আমি করব। নহলে ব্যক্তি বিশেষের কাছে উনি যদি ওনার একমাত্র চিন্তাটা জিম্মি হয়ে যায়, এটা দেশের জন্য উপকারী হবে না। সেই জন্য আমি মনে করি এইরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওনার সর্বপক্ষীয় আপনার পরামর্শ সভা করা উচিত, করে আমরা এই পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং ব্যবসায়িকভাবে কী ধরনের প্রতিক্রিয়াতে যাব, বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বন্ধুদের কথা বিবেচনা করে, এটা একটা বড় ব্যাপার বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ দাদা। হাতে আর 2.5 মিনিট আছে। সর্বশেষ প্রশ্নটা করতে চাই, পৃথিবীর নানা দেশে যেখানেই বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে, সেখানে
কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছে। কেন বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হয়? একটা তো বড় কারণ হলো যে বিপ্লবের পক্ষের শক্তি যারা, তারা সেই অর্থে কিন্তু ঐক্যবদ্ধ অনেক ক্ষেত্রে আর থাকে না। কারণ হলো তারা ঐক্যতাটা থাকে একটি নেতিবাচক বিষয়ের উপরে। ধরুন আমরা আগের সরকারকে তাড়ানোর ক্ষেত্রে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু আগামী দিনে আমরা কিভাবে দেখব এইটার ক্ষেত্রে এক একজনের এক এক রকমের দার্শনিক চিন্তা আছে, দর্শনগত আছে চিন্তা, মূল্যবোধগত ব্যাপার আছে, তাদের নিজস্ব স্বার্থের ব্যাপার আছে। সেই স্বার্থেতে আমরা এখন এই মধ্যে বিভক্তির দেখছি। আমার আজকে সন্ধ্যায় আপনাকে আবার আমি ফিরে যাই, আমি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব মনে করি আমার সরকারের, কারণ ওনারা তো সকলের পক্ষ হয়ে এসেছিলেন, সেহেতু সকলের সম্মতিতে দেশ পরিচালনা করাটা ওনার কর্তব্যের ভিতরে, ওনার অঙ্গীকারের মধ্যে পড়ে, অনুরাগ বা বৈরাগের বশবর্তী না হয়ে। ওনারা সেটা করার ক্ষেত্রে ব্যবহারিক কোনো আচরণগতভাবে আমি সেটা দেখতে পাচ্ছি না। অনেক ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে এগুলো যে কোনো সরকার যে কোনো সময় করে, এবং এটা নিয়ে কোনো রাজনৈতিক তাৎপর্য থাকে না এটার এই বর্তমান সময়ে। আমি সেই জন্যই মনে করি বর্তমান সরকারকে ওই তার নিরপেক্ষতা এবং কার্যকারিতা, আবার ওই দুটো বিষয় যদি ফিরে যেতে চাই, তাহলে তাকে একটি অন্য ধরনের আচরণ লাগবে, সর্বপক্ষীয় সর্বদলীয় একটি আলাপ আলোচনার ভিতর দিয়ে ওনাকে আগামী দিনে আগাতে হবে। যেখানে আলাপ আলোচনা করছেন সেই আলাপ আলোচনাগুলো আপনার হয়তো এই কাজের জন্য এই মুহূর্তে উপকারী নাও হতে পারে, আর যেটা করা দরকার, যেটা উপকারী হতো, সেটা হয়তো আপনি করছেন না। এইটি এখন দুশ্চিন্তার ভিতরে থাকি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।